মোমেন সাহেব বলছিল যে ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন কথাটা হয়তো খারাপ লাগবে, সালাউদ্দিন ভাই যদি আল্লাহ দোহাই লাগে প্রশ্নের উত্তর দিবেন, আমরা কি স্বামী না স্ত্রী? যদি রাষ্ট্রপ্রধানের হিসাব করা হয় তাহলে ভারতের রাষ্ট্রপ্রধান হলো মুসলমান পুরুষ, আমরা হলাম মহিলা। তো ওনাদের দলের তো সবগুলো কথা ওনাদের দলের নেত্রী তো বলে দিচ্ছে। মানে বঙ্গবন্ধুর কথা কাজী সালাউদ্দিন সাহেবেরা হলো চোর। মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমি ছাড়া আমার দলের সবাইকে ক্রয় করা যায়। মাননীয় প্রধানমন্ত্রীর কথায় সালাউদ্দিন সাহেবেরা বিক্রয়যোগ্য। উনি ওনার পরে পরবর্তী সময় কে আসবে ক্ষমতায় এই কথা বলে উনি শুধু আওয়ামী লীগকে নয়, এদেশের যত রাজনৈতিক দলগুলো আছে সব দলগুলোকে অপমান করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার এই জন্য উনি এদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং এদেশের সকল রাজনৈতিক দলের কাছে ক্ষমা। আমি আমার একটা ব্যক্তিগত মত প্রকাশ করি, সেটা হচ্ছে যদি মাননীয় প্রধানমন্ত্রী না থাকেন তাহলে রফিক পারভেজ ভাই যদি এদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে খুবই ভালো হতো, দেশের উন্নয়ন হতো। এটা আমার ব্যক্তিগত মত। এখন উনি হবেন কি হবেন না বা উনি নির্বাচন করবেন কি করবেন না সেটা ওনার ব্যক্তিগত মতামত ব্যাপার। আচ্ছা, দ্বিতীয়ত বলেছেন যে উনি যদি না থাকেন তাহলে কে হবেন প্রধানমন্ত্রী? রফিক পারভেজ ভাই, এটা আপনার কাছে আমি জানতে চাচ্ছি, তাহলে কি উনি আওয়ামী লীগের যে সমস্ত নেতা নেত্রী আছেন তেনাদেরকে অপমান করেননি? যে উনি যখন থেকে প্রয়াত হবেন গত হবেন তখন থেকে এই দলটা নিঃশেষ হয়ে যাবে, এরকম কোনো ভাব প্রকাশ হয়েছে কিনা? আর আপনি আরো একটা কথা বলেছিলেন যে বিষয়ের মধ্যে থাকার জন্য, সালাউদ্দিন ভাই একটু বিষয়ের বাইরে চলে গেলেন। আমরা লিবিয়া নামক একটি দেশের খবর জানি, সেখানে একজন স্বৈরা শাসক ছিল মুয়াম্মার গাদ্দাফি এবং সে 39 বছর শাসন ক্ষমতায় ছিল। সে ওই দেশের তেল থেকে শুরু করে বিদ্যুৎ, পানি, গ্যাস সব ফ্রি করে দিয়েছিল, কিন্তু সেই সরকারটা ছিল অনির্বাচিত। জনগণকে একটা শক্তি বুঝালো যে এরা অগণতান্ত্রিক ও নিজে ক্ষমতা দখল করে সামরিকের মাধ্যমে ক্ষমতায় আছে। তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করলো এবং সেই মুয়াম্মার গাদ্দাফির কিন্তু পতন হলো। সে কিন্তু সকল সুযোগ সুবিধা দিয়েছিল জনগণকে, কিন্তু এই গণতন্ত্রের জন্য তারপরেও কিন্তু তার পতন হলো। এই ইতিহাসটা কিন্তু পৃথিবীর সকল দেশের সকল মানুষ আমরা জানি। তো শেখ হাসিনা মাননীয় শেষ করছি মনির ভাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2041 সাল নয় 2100 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ভোটাধিকার। উনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বারবার আসবেন, এটা কোনো সমস্যা নেই আমাদের। আমাদের মূলত সমস্যাটা হচ্ছে আমরা সঠিকভাবে ভোটটা প্রয়োগ করতে চাই, সঠিক জায়গায় ভোটটা প্রয়োগ করতে চাই। উনি যদি আমার ভোট পাওয়ার যোগ্য হয় আমি ওনাকে ভোট দেবো, আর যদি উনি আমার ভোট পাওয়ার যোগ্য না হয় আমি ওনাকে ভোট দেবো না। ওনার পরবর্তী সময় কে আসবে ক্ষমতায় এই কথা বলে উনি শুধু আওয়ামী লীগকে নয় এদেশের যত রাজনৈতিক দলগুলো আছে সব দলগুলোকে অপমান করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার এই জন্য উনি এদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং এদেশের সকল রাজনৈতিক দলের কাছে ক্ষমা প্রার্থনা করা। অতি ডান অতি বামের কথা বললেন, অতি বাম যারা ছিল জাসদ, সিপিবি, তারপরে বাসদ, এরা ছিল অতি বাম, কিন্তু এরা এখন আর অতি বাম নেই, এরা অতি আওয়ামী লীগ আর হয়ে গেছে এখন। আর অতি ডান যদি বলেন তাহলে আওয়ামী লীগ এবং তার সমমনা দলগুলো, আর অতি বাম যদি বলতে হয় তাহলে এখন বলতে হবে হচ্ছে সেটা শিবির এবং ইসলামী সমমনা যে দলগুলো আছে তারা। এর বাইরে কিন্তু আর কোনো বাম নেই, আর ডানের কথা তো বললামই। এই জন্য ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। সালাম আলাইকুম। আব্দুর রহিম আনমিউট করে প্রশ্ন করেন। আব্দুর রহিম মিউট আছেন, আনমিউট করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে রবি ভাইকে বলবো যে একটু আমার কথাগুলোর প্রতি একটু অ্যাটেনশন করার জন্য, আমাদের মনিরুল ইসলাম রবি ভাইকে। আর আজকের আলোচনা আমি রফিকুল আজাদ ভাইকে অত্যন্ত ধন্যবাদ, কারণ আস্তে আস্তে মনে হচ্ছে আওয়ামী লীগের লোকজন একটু সোজা হয়ে আসতেছে। উনি বললো যে কি এই ব্যাপারে কি আলাপ করা যায়, বাট সালাউদ্দিন ভাইয়ের কথাগুলো শুনে আমার একটা কথা মনে পড়লো, সেটা হলো সম্রাট আকবরের মন্ত্রিসভায় একজন লোক ছিল আবুল ফজল। আমি সালাউদ্দিন ভাইয়ের মধ্যে একটু আবুল ফজলের চেহারা দেখতে পাচ্ছি। আর সালাউদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী কথা। হ্যালো, আপনাকে সম্রাট আকবরের মন্ত্রিসভার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, সম্রাট আকবরের ওই যে দিনে এলাই করছিল। না, সম্রাট আকবরের মন্ত্রিসভার সেই মন্ত্রীকে আপনি কোথায় দেখলেন যে সালাউদ্দিন ভাইয়ের চেহারার সাথে মিল রয়েছে? সালাউদ্দিন ভাই চেহারা না, সালাউদ্দিন ভাইয়ের কথার সাথে মিল আছে। মানে উনি আওয়ামী লীগকে এমন উপরে তুলছে। আওয়ামী লীগ কি, আমি উনাকে উদ্দেশ্য করে বলতে চাই এবং রবি ভাই কথাগুলো শুনবেন একটু। আওয়ামী লীগ কি এটা মরহুম শেখ মুজিবুর রহমান বলে গেছে, সবাই ভাই চোরের খুনি, সবাই গায়ে স্বর্ণের খুনি, আমি ভাই চোরের খুনি।
মাননীয় প্রধানমন্ত্রী এরশাদের আমলে বলছিল যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। পরবর্তী দিন উনি নির্বাচনে গেছে, তার মানে উনি জাতীয় বেঈমান। আমি ওনার কথাগুলো বলতেছি। মাননীয় প্রধানমন্ত্রী এরশাদের আমলে বলছিল যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। পরবর্তী দিন উনি নির্বাচনে গেছে, তার মানে উনি জাতীয় বেঈমান। আমি ওনার কথাগুলো বলতেছি। তারপরে উনাদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব বলছিল যে ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন কথাটা হয়তো খারাপ লাগবে, সালাউদ্দিন ভাই যদি আল্লাহ দোহাই লাগে প্রশ্নের উত্তর দিবেন, আমরা কি স্বামী না স্ত্রী? যদি রাষ্ট্রপ্রধানের হিসাব করা হয় তাহলে ভারতের রাষ্ট্রপ্রধান হলো মুসলমান পুরুষ, আমরা হলাম মহিলা। তো উনাদের দলের তো সবগুলা কথা উনাদের দলের নেতৃত্ব বলে দিচ্ছে। আর উনি বললেন যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের কথা। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার ওখানে কি বলছিল, ওয়াজেদ মিয়া উনাকে বলছিল, আরে মিয়া হাসিনারে কি তুমি বিয়ে করছো? বিয়ে তো করছি আমি। তো উনি যে প্রধানমন্ত্রীর যে সততার উজ্জ্বল দৃষ্টান্ত দিলেন, উনাকে বলতে চাই এই 3 বিলিয়নের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কেন 13 বিলিয়ন হলো? প্রশ্নটা বলে ফেলেন একটু সংক্ষিপ্ত ভাবে। আমি ওনাকে বলতেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প 3 বিলিয়নের প্রজেক্ট কেন 13 বিলিয়ন হলো? বাংলাদেশ ব্যাংকের 41 বিলিয়ন রিজার্ভ কেন 14 বিলিয়ন হলো? বাংলাদেশ ব্যাংক থেকে স্বাধীনতার পরে কেন একযোগে 72 জন কর্মকর্তা পদত্যাগ করলো বা বহিষ্কার করা হলো? বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিকরা প্রবেশ করতে পারে না? উনাকে প্রশ্ন করলে উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর রবি ভাই এবং আমাদের মনির ভাইয়ের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশে এখন মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে যে আন্দোলনটা চলতেছে, কারণ ওনার তো একটা শ্বশুর বাড়ি ওই পররাষ্ট্রমন্ত্রীর কথায়, এটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কোন একটা ইস্যু সৃষ্টি করা। যে কারণে উনি বলছে যে আমার পরে কে? তার মানে উনার পরে উনারে মমি বানায় রাখুক। উনার পরে খন্দকার মুস্তাক ছিল না, বঙ্গবন্ধুর আগের দিন হাঁসের মাংস খাওয়াইছে, পরদিন শপথ নিছে, উনি দেখেন উনার পরে কে? উনি একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবে, যে খুশি সে হবে, সমস্যা কি? আর রবি ভাইদেরকে বলবো, আপনারা আওয়ামী লীগের ব্যাপারে কিছু বলার দরকার নেই, ওনাদেরকে বলতে দেন। ওনারা যতক্ষণ ভারতের পক্ষে কথা বলবে ততক্ষণ এটা মানুষের জন্য ভালো, মানুষ চিনতে পারবে কে ভারতীয় দালাল কে ভারতীয় দালাল না। এটা একটু ওনাদেরকে বলতে দেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুর রহিম, ধন্যবাদ। এমডি আবু মাসুম দেওয়ান, আনমিউট করে প্রশ্ন করেন। ধন্যবাদ মনির ভাই, বিজ্ঞ আলোচক সহ আমার সিনিয়র মুরব্বী রবি ভাই, মনিরুজ্জামান ভাই এবং রফিক ভাই সহ সালাউদ্দিন ভাই সহ সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা আফসোস করছি খুব, সালাউদ্দিন ভাইয়ের কথা শুনে খুবই আফসোস করছি ভাই, কারণ আমাদের এই রাষ্ট্রটি যখন নিমজ্জিত, আজকে ব্যাংকগুলোতে খালি, একটি রাষ্ট্র চলে দেশের অর্থনৈতিক মন্দায় পড়লে একটি রাষ্ট্র নতজানু রাষ্ট্রে রূপান্তরিত হয়। সেখানে এই আওয়ামী সরকারের পোষ্য একজন গভর্নর, এই দীর্ঘদিনের ধরে উনি এই আওয়ামী লীগের ছায়াতলে ছিলেন, ফরাসউদ্দিন, উনি সেদিন কাল পরশু একটা মন্তব্য করছেন যে $7,000 প্রতি বছর বাংলাদেশ থেকে লুটপাট হইতো, এবং তিনি এই কথাটি যদি এর পিছনে কে আছে কথাটি যদি উনি খুলে বলেন তাহলে ওনাকে হত্যা করা হইবে, এই আশঙ্কা উনি প্রকাশ করছেন।